হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে ছেড়ে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। এতক্ষণ যে ইসলামী সঙ্গীতটি শুনেছেন, যাদের হৃদয়ে রাসূলের প্রতি প্রেম ভালোবাসা আছে তাদের হৃদয়টাকে একদম নাড়াচাড়া করে দেয়, এরকমই একটি ইসলামী সঙ্গীত। তো আমার তো খুব ভালো লাগে, তাই আমার ব্লগের মাধ্যমে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগের শুরুতেই একটু সাজুগুজু করে নিচ্ছি। সকাল সকাল একটু সাজুগুজু করে রান্নাঘরে যেতে আমি একটু পছন্দ করি, তো ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করি সেটাই। তো একটু রান্নাঘরে যাওয়ার আগে রোদ উঠেছে দেখতে পেরেছেন, গাছে একটু পানি দিয়ে দিই। গাছে পানি দিয়ে দিলে ওরাও সকালের নাস্তাটা খেয়ে নিল, আর আমরাও নাস্তার আয়োজন করে নাস্তা করে নিতে পারবো নিশ্চিন্তে। এই আর কি, এখানে অনেকগুলো গাছ লাগিয়েছি, এটা মুত্তাকির বারান্দায়, আমার মেজো ছেলের বারান্দায়। আজকের ব্লগটি পুরোটা দেখার অনুরোধ জানাচ্ছি, কারণ আজকের ব্লগে আমি দেখিয়েছি, গত ব্লগে যে দেখতে পেরেছেন আমি শীতের কিছু কাপড় চোপড় এনেছি, সেগুলি কোথায় কিভাবে প্লেস করেছি সেটা দেখাবো। একটা রেসিপি দেখাবো, একটা না দুইটা, যেটা সহজ এবং খুবই মজাদার একটি খাবার। তো আমার তো অনেক ভালো লেগেছে, সেই জিনিসটাই থাকছে আজকের ব্লগে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন, একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ঘর গুছাতে পছন্দ করেন, আমার মতো এরকম হাতের কাজ করতে পছন্দ করেন, গাছগাছালি নিয়ে কাজ করতে পছন্দ করেন, তাদের একটুখানি হলেও আমার এই ভিডিওর মাধ্যমে টিপস অ্যান্ড ট্রিক্স মিলে যাবে। তো সেই অনুরোধ জানিয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাবুগুলা, এগুলি কিছুদিন আগে ওই যে ধনিয়া লাগিয়েছিলাম, ধনিয়ার এই ছোট ছোট গাছগুলি উঠতেছে, এবং ধনিয়ার পাশাপাশি আমি কাশ্মীরি রেড চিলি যেটা মরিচ, সেটার বিচিও লাগিয়েছি। তো দুইটাই আছে, কোনটা কি এখনও দুই পাতা বেরিয়েছে, তো যার কারণে বুঝতে পারছি না। আরও কিছুদিন পরে বোঝা যাবে কোন পাতা কিসের। তো এই আর কি, এখানেও মরিচ গাছ লাগিয়েছি, উঠেছে আলহামদুলিল্লাহ। আসলে যে কোনো কিছুই চেষ্টা করলে সেটার ফল একটুখানি হলেও মিলবে। বাংলা কলা এনেছিল, তো বাংলা কলাটা আমাদের খুব পছন্দের, তো একদম চিকন চিকন, তারপরে খুবই টেস্ট ছিল। তো আমরা অনেকগুলো এনেছিল, খাওয়ার পর বাকি কয়টা ছিল টেবিলে রেখেছি, আজকে যেন মানে খাওয়া হয়ে যায় আর কি। এর ভিতরে ঘর গুছানো শেষ, নাস্তা বানানো শেষ, এখন টেবিলে দিয়ে দিচ্ছি। আমরা এখন সবাই খাবো, বলতে আমিই খাবো। গরম গরম রুটি খেতে আমি পছন্দ করি, কারোর জন্য অপেক্ষা করব না। যেটা আমার ভালো লাগে সেটা আমি করি, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড গোসল করতে ঢুকেছে, আমার খিদেও লেগেছে, আমি রেডি হয়ে নিয়েছি। নাস্তা যেহেতু রেডি হয়েছে, আর আমার শাশুড়িও, ওনাকে সকালে আর একটু খাওয়ানো হয়েছে, তো এখন তো একটু 10টা বাজে, তো উনি আর একটু পরে ছেলেসহ খাবেন। তো ভাবলাম যে অপেক্ষা করার কি দরকার, আমার খাবার আমি খাবো, ওনাদের খাবার ওনারা খাবে।
আমি আমার খাবারটা খেয়ে নিই। কুমড়া ভাজি করেছি, তার সাথে আটার রুটি। তো কুমড়া ভাজিটা দিয়েই নাস্তা করার ইচ্ছা আর কি, তার সাথে তো ডিম থাকেই। তবে ভেবেছিলাম আমি আজকে আর ডিম খাবো না, কুমড়া ভাজি দিয়েই খেয়ে নিই, কিন্তু মুখে দিয়ে এখন আর ভালো লাগতেছে না কেন যেন। কুমড়া ভাজিটা মনে হচ্ছে যে বেশি একটা মানে মজা হয়েছে, যে মুখে লেগে থাকার মতো যে সেরকম হয়নি। তো ভাবলাম একটা ডিম ভেজে আনি। মিষ্টি কুমড়াটা যে একদম অস্বাদ হয়েছে তা না, কিন্তু আমার খেতে কেন যেন ভালো লাগছিল না আর কি। তো সেজন্য এখন একটু কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর পেঁয়াজ দিয়ে 2টা ডিম ভেজে নেব 3 জনে খাওয়ার জন্য। কারণ হচ্ছে কুমড়া ভাজির সাথে ডিম অল্প হলেও চলে, তো এই জন্য এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর অনেকেই, বেশিরভাগ মানুষই আজ আসলে চামচ দিয়ে ডিম ভেঙে তারপরে ওইভাবেই করেন, কিন্তু আমার বিশেষ করে একদম হাত দিয়ে কষলিয়ে জিনিসগুলি মেখে তারপর ডিম ভেঙে ভাজি করলে যে মজাটা লাগে, ওই চামচ দিয়ে নেড়ে ছেড়ে যেভাবে ডিম ভাজা হয় সেইভাবে আমার কেন যেন মজা লাগে না। তো এই জন্য একদম নিজের হাতে তৈরি করে এভাবে, যেভাবে সাধারণ গ্রামগঞ্জে মানুষ করে সেরকমই করছি। এভাবে আমার শাশুড়ি, আমার আম্মা এভাবেই করেন। ওই শিক্ষা থেকে আমারও এইভাবেই ভালো লাগে। আমার দর্শক যারা আছেন তাদের হয়তো ভালো নাও লাগতে পারে এভাবে। তো আপনাদের জন্য আমি সরি বলে নিচ্ছি, কারণ এক একজনের এক এক রুচিবোধ থাকতেই পারে, এটাই স্বাভাবিক। আমরা এক একজন এক এক মতের, এক এক রুচিবোধের মানুষ, এটাই স্বাভাবিক। যাই হোক, এর ভিতরে ডিমটা ভাজা হয়ে গেছে, 3 টুকরা করে নিয়েছি, যে যতটুকু খাবে খেয়ে নিতে পারবে। তো এই তো এভাবেই আমার সকালের নাস্তাটা আজকে কমপ্লিট করছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যখন যেটুকুই কিসমতে এবং রুয়ে পড়ে সেজন্য। গত ব্লগে আপনারা যারা আমার শীতের যে সরঞ্জামগুলি কিনেছিলাম সেগুলি পছন্দ করেছেন দেখে আমারও অনেক ভালো লেগেছে। আসলে শখের জিনিস যখন কম টাকায় এবং সাধ্যের মধ্যে কেনা যায় তখন আনন্দটা আরও বেড়ে যায়। যাই হোক, চা বানিয়ে এনেছি, এর ভিতরে সাহেবও খেয়ে নিয়েছে। চা খাওয়ার পালা, আরও আধা ঘন্টা পরের ঘটনা এখন। তো আমার যে আমিনা, সে এসেছে, তো তাকেও চা দিব। মোত্তাকি রেডি হয়ে নিয়েছে, ও বলল যে চা খাবে। তো এই জন্য 4 কাপ, মানে চা কম, এই জন্য এই যে ছোট কুলফি যে কাপগুলি সেগুলি নিয়েছি, যাতে করে সবার হয়ে যায়। আর যে কোনো কাপ বা যে কোনো পাত্র যদি নতুন হয় বা পছন্দের হয়, সেই পাত্রের খাবারগুলি না স্বাদ অনেক বেড়ে যায়। তো চা তো এমনিতেই আমি স্বাদ করে বানিয়ে খাওয়া ছাড়া আমার খেতে ইচ্ছে করে না। তার ভিতরে এই মানে ভালো কাপে খেতে পারলে আরও বেশি মজা লাগে। তো আমিনাও খাচ্ছে, বললাম যে বসে খাও, তো বলল না দরকার নাই, আমি এমনি খাচ্ছি। তো মোত্তাকি একটু পরে এসে খাবে। এখন সবাই চলে গেছে, এর ভিতরেই আমার রান্নাও শেষ। সকাল সকাল তো রান্না করে ফেলি। তো বাইরে দেখতেই পাচ্ছেন মাইক দিয়ে পাবলিসিটি করে এই চিংড়ি মাছগুলি বিক্রি করতেছে। তো আমাদের যে দারোয়ান মুরব্বি, উনাকে সাহেব যাওয়ার সময় দেখে বলে গেছে 1 কেজি মাছ দিয়ে আসো ম্যাডামকে। তো উনি নিয়ে আসছে, নিয়ে আসার পরে আমার এত ভালো লাগছে, একদম ফ্রেশ আর কোনো ময়লা নাই, একদম মানে অনেক দিন পরে এই চিংড়ি মাছ, নদীর না সাগরের, সমুদ্রের যে চিংড়িগুলো সেগুলাই আর কি। তো ভালো লাগছে দেখে আমি বললাম আপনি আরও 1 কেজি নিয়ে আসেন, কারণ এগুলিতে কষ্ট নাই আর কি, ভাজা টাজার এত বেশি ঝামেলা নাই। জাস্ট ওই যে যেগুলো একটু বড় সাইজের সেগুলির মাথাটা ভেঙে নিচ্ছি, যেটা আমি একটু চটচড়ি করব সেজন্য। আর কিছু একটু আজকে ওই যে মাছের কোপ্তা বানাবো, এই চিংড়ি মাছগুলি দিয়ে চটচড়ি খেতে অনেক ভালো লাগে। আবার চাইলে ভেজাল ছাড়া একটু ব্লেন্ড করে কোপ্তা বানালে অনেক মজা লাগে। তো মাছের সাথে একটু কয়েকটা শিং মাছ আছে, লইট্টা মাছ আছে ছোটো ছোটো, তো সেগুলি আমি আজকে যে চটচড়ি করব সেটার সাথে নিয়ে নিয়েছি। আর একটু কোপ্তা বানাবো সেইগুলি নিয়ে আর বাকিগুলি রেখে দিয়েছি। আরও 1 কেজি যেগুলি, সেগুলি প্রথমে এনেছিল, সেগুলি তো আগেই রেখে দিয়েছি আমি, অল্প অল্প আমাদের পরিমাপ মতো প্যাকেট করে রেখে দিয়েছি ডিপে। তো এগুলি যে লাল টুকরির মাছগুলি সেগুলি দিয়ে আমি কোপ্তা বানাবো, আর যেগুলি ছোট টুকরির সেগুলি একদম মাথা ফেলে দিয়েছি সবগুলোর। তো সেগুলি দিয়ে আজকে একটু চটচটি করব আমার মতো করে, অনেক টেস্ট হবে আশা করি। দেখতে একদম ফ্রেশ, কোনো গন্ধ নাই, তারপরে হচ্ছে কোনো মানে একটা যে নষ্টের ভাব আছে সেটা নাই।
তো মানে অনেক সময় হয় না, অনেক পছন্দের একটা জিনিস চলে আসে এরকম আর কি। ছোট হোক, দাম কম হোক, তারপরে তো পছন্দের হয়েছে, এই জন্য দাম হয়েছে। গত 2-3 দিন থেকে মাইকে পাবলিসিটি করে 50 টাকা 100 টাকা করে বিক্রি করতেছিল। আজকের এগুলি একটু বড় সাইজের, আবার ডিমওয়ালা চিংড়ি মাছ, এর জন্য 120 টাকা করে সেল করতেছিল। তো যাই হোক, যে যখন যেটা কিসমতে আসে সেটাই সেটাই আলহামদুলিল্লাহ। রসুন ছিল না, এর জন্য রসুন, আর আরেক কথা হচ্ছে একটু ফ্রেশ দিব রসুন, একটু আদা রসুন পেস্ট আছে, তো ভাবলাম একটু ফ্রেশ দিই, এর জন্য রসুন ছিলে নিয়েছি। আর এখন একটু মশলা ব্লেন্ড করে নিব, সেটা হচ্ছে একটু রসুন, যেটা আমি চটচড়ি করব সেটার জন্য একটু বেশি করেই দিচ্ছি রসুন, আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, আর দিয়ে দিব একটু ধনিয়া পাতা। এগুলিকে আমি এখন একটু পেস্ট করে নিব পানি দিয়ে। তবে কি করেছি দেখেন, আমি ব্লেন্ডারের যে মুখটা মানে ঘোরার যে ইয়েটা সেটা না লাগিয়ে উফট করে দিয়েছি, আর বরবাদ হলো আমার এই মেশিনটা। ভেবেছিলাম কোনো নষ্ট হয়ে যায় কিনা, পরে সাথে সাথে মুছে টুছে ঠিক করে আবার ব্লেন্ড করে নিয়েছি। এই তো চিংড়ি মাছটা বসাবো, এই জন্য ছোট্ট এই সিরামিকের পাতিলটা নিয়েছি, যাতে একদম ছোট্ট একটা চটচড়ি হয় ছোট পাতিলে। ওই যে ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলি ঢেলে দিয়েছি। এখানে একটু কাঁচামরিচ, রসুন, ধনিয়া পাতা আস্ত তো লাস্টে দিব, এই জন্য আগে একটু দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আস্ত পেঁয়াজ বেশ পেস্ট করে দিলে আমার কাছে মনে হচ্ছে যে ভালো লাগবে না, এই জন্য আমি একটু আস্ত দিচ্ছি। আর পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো একটু মরিচ গুঁড়ো দিয়েছি। মরিচ কারণ হচ্ছে যে কাঁচামরিচ আছে সেগুলিতে বেশি ঝাল নাই, আবার আমার গুঁড়ো মরিচটাতেও ঝাল নাই, এই জন্য ওইভাবেই দিচ্ছি। আর তো লবণ লাগেই, লবণ পরিমাণ মতো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো ভালো করে একটু মেখে নিব। তার আগে টমেটো নাই, এর জন্য টমেটো সস দিয়ে দিচ্ছি। যখন আমার কাছে টমেটো না থাকে আমি এই সসটা ইউজ করি, টমেটো সসটা আর কি। তখন আমার মনে হয় আরও রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় টমেটো সস দেওয়ার কারণে। তো এই তো এখন সবগুলোকে একসাথে মিক্স করে ভালো করে নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দিব, একবারে হয়ে যাবে, বেশি আর সময় লাগবে না। চিংড়ি মাছ হতে কিন্তু সময় লাগে না, বেশি জোশ করে ফেললে চিংড়ি মাছের স্বাদ নষ্ট হয়ে যায় এবং শক্ত হয়ে যায়। তো এই তো ওই যে পাতিলটা দেখতে পাচ্ছেন, আমি সকালেই রান্নাটা করে নিয়েছি, এখন হচ্ছে 12:30 বাজে। তো এখন আবার রান্না বসাচ্ছি। এই যে যেটুকু এখন নিয়েছি চিংড়ি, একটু কোপ্তা বানাবো, সেজন্য আমি আগে ব্লেন্ডারে একটু দিয়ে দিচ্ছি চিংড়িগুলি। তো এখানেও আমি দিয়ে দিব রসুন, একটু বেশি করেই দিচ্ছি, কারণ এইসব সামুদ্রিক মাছগুলিতে একটু রসুন দিলে, একটু বেশি করে দিলে ভালোই লাগে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টা, আর দিয়ে দিচ্ছি ওই যে ধনিয়া পাতা আস্ত দিব, তারপরেও পেস্টেও একটু দিয়ে দিচ্ছি। তো আবারও ওই যে ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমবার তো ভুল করলাম, আর তো ভুল করা যাবে না, অন্যমনস্ক হয়ে কোনো কাজ করলে যা হয় আর কি। তো মাঝে মধ্যে এরকম আপনাদের হয় কি না কমেন্ট করে জানাবেন। এই যে ব্লেন্ড করে নিয়েছি, এখন এগুলিকে ঢেলে নিব। তার ভিতরে এই তো আমার মাছটা ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন। তো ওই যে পেস্ট করে রেখেছিলাম রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তো একসাথে এগুলিকে ভালো করে একদম ভিতর থেকে নিয়ে নিচ্ছি, কারণ এগুলি ফেলে দেওয়া যাবে না। তো সবগুলোই তো খাবারের অংশ, এর জন্য যত সম্ভব উঠেই নেওয়া লাগবে। তো এই তো এর ভিতরে ফুটে উঠেছে রান্নাটা। এখন এই পর্যায়ে এসেছে, আরেকটু হবে, একদম মাখা মাখা করেই রান্না করব। অনেক ঝোল রাখবো যে তা না, একদম মানে শুকনা শুকনা টাইপের আর কি। এর ভিতরে আমি ওই যে মাছ যে ব্লেন্ড করেছি সেই ব্লেন্ড ধুয়ে একটু পানি দিয়েছি, দিয়ে আরেকটু ভালো করে মানে জাল দিয়ে নিয়েছি। ধনিয়া পাতা দিয়েছি যাতে করে ধনিয়া পাতাটা একটু সফট হয়ে যায়, তারপর চুলাটা অফ করে দিব। আবার চুলা অফ করে দেওয়ার পরে এই পাতিলটা ঠান্ডা হতে হতেও আরেকটু হয়, মানে সিরামিকের বা লোহার পাতিলগুলো ঠান্ডা হতে একটু সময় লাগে, এর জন্য এই যে পানি থাকতে থাকতে আমি চুলাটা অফ করে দিয়েছি। চুলাটা অফ করে দেওয়ার পরেও কিন্তু এই যে হচ্ছে, কি যে দারুণ হয়েছে! আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে আমার মানে বুঝাতে সুবিধা হতো আর কি।
এত মজা হয়েছে, একদম ফ্রেশ এই ধরনের মাছগুলি। আর অনেক দিন পরে ছোটো মাছ খাবো, তো এই জন্য আরও বেশি মনে হচ্ছে মজা মজা লাগবে, এরকম মনে হচ্ছে। তো এই যে সকালে যে রান্নাটা করেছিলাম, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে এভাবে রান্না করেছি, ডাল রান্না করেছি, সেগুলি আবার একটু পরে দেখাচ্ছি রান্না শেষে। এখন চলেন ওই যে কোপ্তাটা বানাতে হবে সেটার সরঞ্জামটা তৈরি করে নিই। সেখানে আমি একটু দিয়ে দিব এখন পেঁয়াজ, একটু বেশি করেই দিব। তারপরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, একটুখানি হলুদ, তো আর কিছুই দিব না। কাঁচামরিচ একটু বেশি দিয়েছি, এজন্য আবার আমার শাশুড়ি খেতে পারবে না, এর জন্য আর গুঁড়ো মরিচ দিইনি। ওগুলিকে এখন ভালো করে মেখে কড়াইতে দিয়ে দিব। তেল বসিয়ে দিয়েছি। এই তো এখন আমি হাত দিয়ে মেখে নিব। এগুলি আর চামচ দিয়ে মাখলে ভালো লাগবে না, হাত দিয়ে মেখে নিতে হবে, তাহলেই পুরোটাতেই লবণ, হলুদ, এই যে পেঁয়াজের রস এগুলি ঢুকবে। পেঁয়াজগুলো আস্তে দিলে এই কোপ্তা ভাজিতে মজা হয়, না হয় ব্লেন্ড করে দিলে আর খেতে ভালো লাগবে না। তো তেল গরম হতে হতে ভাবলাম যে একটু দুধের পাতিলে দুধটা ঢেলে নিই, জাল দিয়ে নিলে আমি থাকতে থাকতে তাহলেই সুবিধা হবে। আর এর ভিতরে আজকে ঘটনা খালি ঘটতেই আছে, দেখতে পাচ্ছেন যা হওয়ার হয়েছে। তো এই মিল্ক ফ্যানটা না অনেক সুবিধা। আমি একটা ছোটো সাইজের রেখেছিলাম, আর একটা এই বড়ো সাইজ, এটা হলো একটু বড়ো সাইজটা। তো এটাতে দুধ জাল দেওয়া, তারপর চা জাল দেওয়া, তারপর হচ্ছে আমার মুনতাসিরের নুডলস করা। ও হ্যান্ডেলওয়ালা পাতিলগুলো ইউজ করতে সুবিধা বোধ করে, তো লুসনি দিয়ে অন্য পাতিলগুলো ইউজ করতে পারে না। তো এই মিল্ক ফ্যানটা এত বেশি সুবিধার, সর্বসময়ে আমার এই হাতের লাঠি এগুলি। তো এর ভিতরে তেলটাও গরম হয়েছে, আমি এখন একটু একটু করেই সবগুলো কোপ্তার অংশ দিয়ে দিচ্ছি আর কি। এক চামচ, ছোটো চামচের এক চামচ দিচ্ছি, ছোটো ছোটো করে কোপ্তা করে নিচ্ছি আর কি। তো মিল্ক ফ্যানটা আবার অনেকেই বলবেন যে আছে কি না আপনার পেজে। আমার পেজে এখন নাই, আবার যখন আসবে তখন দিতে পারবো। অনেকেই তো নিয়েছেন, যারা নিয়েছেন তো নিশ্চয়ই ওইভাবে আমার মতোই উপকৃত হয়েছেন। তো আমি একদম সুন্দর করে এগুলিকে ভেজে নিচ্ছি, অনেক বেশি আগুন দিচ্ছি না, তাহলে ভিতরে হবে না। মিডিয়াম আগুনেই ভাজিটা করে নিচ্ছি আর কি। দুধটা এর ভিতরে ফুটে উঠেছে, সাবধানে ছিলাম, না হয় প্রতিদিন দুধ মানে বলক এসে পড়ে যায়, এটা একটা বিরক্তির কারণ হয়ে যায়। তো এটা আর কি আজকে দাঁড়িয়ে থেকে করাতে মানে এটা একটা সুবিধা হয়েছে, পড়ে নাই। এর ভিতরে প্রথম ধাপটা হয়ে গেছে, আমি এখন নিয়ে নিচ্ছি, আর তেলগুলিকে একটু চেপে না বের করে দিচ্ছি আর কি। ফ্রিজে এতক্ষণ চামচ ছিল, এই যে এই চামচটা, এই জন্য তেল লেগে আছে। আর এখন আমি আর বাকি যেগুলি ছিল সেগুলিও দিয়ে দিচ্ছি। আর এত বেশি পুরো ঘর ঘ্রাণে মোহিত হয়ে গেছে, তো আর একটু চেক না করলে হচ্ছে না, খুবই টেস্ট হয়েছিল। সকালের ওই যে একটু ডিম রয়ে গেছে 2 টুকরা ছোটো ছোটো, তো সেগুলিও এটার পাশে রেখেছি যাতে করে দুপুরে খাওয়া হয়ে যায়। এই তো আজকে দুপুরের আমার গরিবি হাওলাতের খাবার দাবার রান্না করেছি অল্প অল্প করে, ছোট ছোট পাতিলে, ওই যে আমরা ছোটোবেলায় চুড়ই ভাতি রান্না করতাম সেরকমই আর কি। তো এটা এখানে ওই যে মাছটা ডাল রান্না করেছি, সেটা দুধ জাল দিয়ে নিয়েছি। তা আমার আসলে মানুষ আমরা 5 জন, কিন্তু খাওয়া হয় খুবই কম, যার কারণে অল্প অল্প রান্না করলেও থেকে যায়। এই মাছগুলি কিন্তু চিংড়ি মাছ এবং কোপ্তা পরের দিন পর্যন্তই ছিল, তো এর পরের দিন আমি খেয়ে শেষ করেছি। 1 পট চাউল রান্না করেছি, এইটুকুই আজকে দুপুরের রান্না। আর মেশিনে 2-3 দফে মানে গত পরশুদিন রাতে বিকেলে এনেছিলাম, গতকালকেও কিছু ধুয়েছিলাম। এটা হচ্ছে মানে এর পরের দিনের ভিডিও। তো এই দিনে সবগুলো ধুয়ে ধুয়ে সকাল থেকে 2 দফে দিয়ে শুকিয়ে নিয়েছি, এখন লাস্ট স্টেপ। তো এই লাস্টটা দিয়ে দিচ্ছি রোদে, আর যেগুলি রোদে আছে সেগুলি এখন ঘরে নিয়ে যাব। অনেকগুলো দিয়েছি। তো এর ভিতরে মুনতাসিরের খাটের তোশকটাও রোদে দিয়েছি, পানি পড়েছিল এই জন্য। একদম কড়া রোদ এসেছে। শীতকালের রোদটা মিষ্টি মিষ্টি ভালোই লাগে, তবে শীতটা আমার পছন্দ না। শীত ঋতুটা এত বেশি আমার বিরক্তির, কারণ আমার ঠান্ডাটা শরীরে সয় না। শুধু ওই যে হাত পায়ের মাসলে রগ টান পড়ে, ক্র্যাম্পস চলে আসে, এই কারণে আমার খুব আতঙ্ক লাগে শীতটা।
তো যাই হোক, আমি সবগুলোকে মুনতাসিরের খাটে নিয়ে রাখতেছি। তো এরপরে আমার রুমে নিয়ে যাব। ওর রুমের খাটটা তোশকটা বিছিয়ে আমি চাদরটা ঠিক করে দিব। এখন আপাতত ওই যে নতুনটা রেখেছিলাম। তো এরপরে তোশকটা ইয়ে করে বিছিয়ে চাদরটা বিছিয়ে আবার এটা দিয়ে দিচ্ছি ওর নতুন এই যে আমি এনেছিলাম কুইলটা, কাঁথা টাইপের এগুলি। তো এইভাবেও আমি রাখবো আপাতত। এখন দেখাচ্ছি আর কি, যেভাবে ইচ্ছে সেভাবেই করা যাবে, যখন যেভাবে মন চায় আর কি। একটু সাজিয়ে গুছিয়ে রাখলে আসলে বাচ্চাদের রুমটা অনেক বেশি কালারফুল, অনেক বেশি একটু গুছিয়ে রাখলে অনেক বেশি ভালো লাগে আর কি। তো ওর রুমটা একটু পেস্ট কালার থিমের, তো এই জন্য মানে বেডশিট টাইপের এই কুইলটা এনেছিলাম, যাতে মাল্টি কালার হলে ওর রুমটা একটু কালারফুল হয়, দেখতে ভালো লাগে। তো ওর ম্যাটটাও কিন্তু এই যে খাটের ইয়ের সাথে ম্যাচিং হয়ে গেছে। আমি কিন্তু এগুলি যে একদম মাথায় নিয়ে কিনেছি তা না, কিন্তু অনেকটাই ম্যাচিং হয়ে গেছে। তো কম টাকায় সুন্দর জিনিসগুলি যদি পাওয়া যায় তখন অনেক বেশি খুশি লাগে আর কি। তো কেমন লেগেছে ওর রুমের এই বেডশিট বলবো না কুইল বলবো না কাঁথা বলবো, যেটাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে বলবেন না। তো ও তো স্কুলে ওর রুমটা এর ভিতরে গুছিয়ে নিয়েছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। দুপুরের রান্নাবান্না তো শেষ, কাজকর্ম এখন আর নাই। আমি শুধু অনলাইনে আমার বিজনেসের কাজটা করব আর আপনাদের জন্য ভিডিও দেওয়ার জন্য ভিডিও এডিট করব। তো এর ভিতরে ওই যে ভিজা যেগুলি এখন মেশিন থেকে এনেছিলাম সেগুলি রোদে দিয়ে দিয়েছি। তো আর এই যে রোদের যে আভা বা একটা কালার, সেটা যে কি সুন্দর আমার এই মুনতাসিরের বারান্দায় আসে, এই দক্ষিণের বারান্দায়। তো যাদের দক্ষিণের বারান্দা আছে তারা তো এই রোদটা যে কি উপভোগ করেন। আসলে আমার এই বাসাটা আসলে রোদ, আলো, বাতাস সব মিলিয়ে মানে খুবই অসাধারণ। আসলে যে বাসায় রোদ আলো না ঢুকে সেই বাসাটা আমার দম বন্ধ লাগে। এরপরে এখন মুত্তাকির রুমে চলে এসেছি। টুকটাক গুছানো তো হয়েছে, টুকটাক কিছু জিনিস একটু গুছিয়ে দিচ্ছি। প্রত্যেকটা রুমে জায়নামাজ একটা একটা থাকে, আর একসাথে আমার রুমে সবগুলোই থাকে। তো ওরা যাতে নিজেরা যখন নামাজ পড়ে ওদের রুম থেকে ওদেরটা নিয়ে পড়তে পারে। তো মুত্তাকির রুমে আমি এই বেডশিটটা বিছিয়েছিলাম। বেডশিট বলতে ওই কুল বা কাঁথা ওইটা আর কি। এভাবে এগুলা বিছিয়ে আমি এভাবেও রাখবো, আর নিচে একটা বেডশিট দিয়ে রাখবো, এভাবেও রাখা যাবে। এই আর কি, যখন যেভাবে মন চাইবে আর কি। তো এটা আপনাদের কাছে কেমন লেগেছে? ওর খাটের সাথে দেখতে পাচ্ছেন কি সুন্দর ম্যাচিং হয়েছে অ্যাশ কালারের এই কুলটা আর কি। তো আমি আজকে এইভাবেই দিয়েছি, পরবর্তীতে আরও অন্যভাবে দিব, সেটা তো পরের ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন। এর ভিতরে আমার খাটে এনে এসব রেখেছি। তো এখন নামাজ পড়ে খাবো। তো আমার শাশুড়িকেও দিয়েছি, উনিও খাচ্ছেন। উনি টেবিলে খাচ্ছেন, আমি এখানে খেয়ে নিচ্ছি, কারণ এগুলি আবার ওখানে নিতে ইচ্ছে করছে না। আর শুকনো ভাত দিয়ে এই কোপ্তা আর ছোট্ট যে মাছের চটচটিটা, সেটা খেতে যে কি দারুণ লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এরপরে এখন খাবার দাবার শেষে একটু রেস্ট নিব। তার আগ দিয়ে ভাবলাম গরম গরম এগুলি একটু ভাজ করে রেখে দিই, তারপরে একটু রেস্ট নিতে মানে টেনশন মুক্ত হয়ে রেস্টটা নিতে পারবো। তো এই জন্য এখন ভাজ করতে উঠে পড়েছি আর কি। তো ভাজ করে নিচ্ছি, এগুলি রেখে দিব আলমারিতে। তো আরেকটু ঠান্ডা বেশি পড়ুক, তারপরে আমার রুমটা গুছাবো। আমার রুমে আর এগুলি এখন প্লেস করে নিই। আর একটু শীত যখন পড়বে তখন আরও বেশি ভালো লাগবে এগুলি ব্যবহার করতে। এর জন্য আজকে এইভাবে ভাঁজ করে আমি আলমারিতে রেখে দিব। এই সাদাটা এত দারুণ মানে বাস্তবে আর কি, এখানে ফোন তো মানে ইয়েতে ভিডিওতে তো বোঝা যাবে না। তো আমার কাছে মানে সাদাটাই বেশি বেশি সুন্দর লেগেছে। তো এগুলো কিছু আয়রন করতে হবে, পরে আয়রন করব যখন ইউজ করব নামিয়ে। তো এখন এইভাবে এখন রেখে দিব। আজকে আর শক্তিও কুলাচ্ছে না, সারা সকাল থেকে অনেক কাজ করেছি অফ ক্যামেরায়। তো এখন এগুলি আর অন্য কিছু করার শক্তি নেই, এই আর কি।
তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এত বড় একটা ভিডিও দেখার জন্য। অনেক বড় হয়েছে, এজন্য যারা বিরক্ত বোধ করছেন তাদেরকে সরি বলবো। আর এত বড় ভিডিও লাস্ট পর্যন্ত কে কে দেখেছেন হাত তুলে না কমেন্ট করে জানাবেন কি লাস্ট পর্যন্ত দেখেছেন কি না। তো এই যে এটা হচ্ছে মানে পিলো কাভারের ভিতর কি সুন্দর ডিজাইন সেলাই করা। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আমার আজকের ভিডিওটি। হ্যাঁ, লাইকটি দিয়ে যেতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু হাজারো আলাইকুম। ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি